বাদল বরিশানে, বিপুল তব শ্যামল স্নেহে, এসো হে এ জীবনে। এসো হে গিরিশিখর চুমি, ছায়ায় ঘিরি কানন ভূমি, গগন ছেয়ে এসো হে তুমি, গভীর গরজনে। ব্যথিয়ে উঠে নিপের বন, পুলক ভরা ফুলে, উছলি উঠে কলরোদন নদীর কুলে কুলে। এসো হে এসো হৃদয় ভরা, এসো হে এসো পিপাসা হরা, এসো হে আঁখি শীতল করা, ঘনায় এসো মনে। সৌমিত্র বসু কথা শুরু করছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বলি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ বুধবার 8ই আষাঢ় 1428, ইংরেজি 23শে জুন 2021, তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ ত্রয়োদশী, পরে চতুর্দশী, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় ভোর 4:57 হয়ে 6 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:20 হয়ে 12 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 11:48 গতে দেবারিগণ। শিক্ষাবিদ আনন্দমোহন বসুর জন্মদিবস আজকে। তার জন্ম হয়েছিল 1847 খ্রিস্টাব্দে। শিল্প ও স্থপতি বিজ্ঞানের অগ্রদূত স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন আজকে। তার জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। তাকে নিয়ে আমরা একদিন হে মহাজীবন করেছিলাম, মনে আছে। শ্রী হরিদাস পরমহংস মহারাজের আবির্ভাব তিথি আজকে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1953 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে আজকের তারিখে বঙ্গীয় শব্দকোষ অভিধানের সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1990 খ্রিস্টাব্দে বিশিষ্ট কবি, অভিনেতা ও সমাজসেবী ফেলুদার সিধু জ্যাঠা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তিনি দেহত্যাগ করেন। প্রখ্যাত ফুটবল খেলোয়াড় প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, পিকে ব্যানার্জি, তার জন্ম হয়েছিল আজকের তারিখে 1936 খ্রিস্টাব্দে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আমাদের একটি ফেসবুকের পাতা আছে, শরণাগত সৌমিত্র। আপনারা সকলে জানেন, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র, যেখানে প্রত্যেকদিন রাত 9:30টার সময় আমি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হই। আপনারাও থাকেন, অনেকেই থাকেন। খুব জমজমাট একটা গল্প আড্ডা এই সমস্ত হয়। আপনাদের সকলকে সেখানে স্বাগত। এবারে তাহলে একটু গানের পরে আজকের বিশেষ দিনটার কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর সৌমিত্র বসু ফিরে এসেছে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। আজকের দিনটার যে কথা, বিশেষ দিন আজকে একটা। পার্কে যাবে না, সেখানে ছোট লোকেরা খেলে। অধিকাংশ স্কুলে তো খেলার মাঠই নেই। স্কুল থেকে ফিরে কোচিং, অনলাইনে পড়াশোনা, চোখে কড়া পাওয়ারের চশমা, পিঠ বেঁকে গেছে, রোগা ডিগডিগে শরীর, নয়তো মোটা বেঢপ। আমাদের ছোটবেলায় পার্কে কাদা মেখে ফুটবল, গলিতে সারাদিন ধরে ক্রিকেট থেকে ডাংগুলি, ছাদে উঠে রোদ্দুরে ভাজা ভাজা হতে হতে ঘুড়ি ওড়ানো, সেসব এখন ইতিহাসও নয়, পুরাণ। খেলার সঙ্গে আর একটা কথা চালু ছিল, সেটাও শিখতে হয়েছে, স্পোর্টসম্যান স্পিরিট। হারাটাকে স্বীকার করে নাও, জেতাটাকে সহজ করে নাও। খেলায় যেমন, জীবনেও তেমনি। কেমন করে বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে, সক্ষমতা দিয়ে আর বুদ্ধি দিয়ে, কোনো জ্ঞান না দিয়ে খেলা ব্যাপারটা হাতে কলমে সেটা শিখিয়ে দিয়েছে আমাদের।
আজকালকার উচ্চবিত্ত মধ্যবিত্ত ছেলে মেয়েদের জীবন থেকে সেই খেলাই তো উধাও হয়ে গেছে। আজ ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তনে সেই যে বৃদ্ধ ব্রাহ্মণ এসেছেন নিদাঘ আর তার পত্নীর কাছে, এসে নানান রকম বায়না টায়না করেছেন। তারপরে বিশ্রাম নেবার সময় তিনি কিছু কথা বলেন, সে কথাগুলো খুব সাংঘাতিক কথা, সেগুলো বলবো আজকে। তো তারপরে চলে যাব প্রণমী তোমারে। এই পর্যায়ে প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দের কথা বলছি। স্বামী বিবেকানন্দ সঙ্গে আস্তে আস্তে কেমন করে আলাপ পরিচয় হলো আমাদের এই দুই বোনের, সেই সব কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব হে মহাজীবনে। হে মহাজীবনে গতদিনে যে মহাজীবনের কথা বলেছিলাম তার নামটা বলবো আজকে। বস্তুত দুজনের কথা বলেছিলাম, দুই ভাই, তাদের কথা বলবো। দুই ভাই বলাতেই হয়তো আপনারা অনেকে বুঝে গেছেন তাদের পরিচয়, কিন্তু তবু আমি তো বলবো। এবং তারপর নতুন একজনের কথা, এরপর তো আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে গোমুখ দেখা হয়ে গেছে আমাদের। এরপর আর একটা নতুন জায়গায় বলেই ফেলি, তপবনে যাচ্ছি আমরা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, অবশ্যই গানের পর। চিরন্তন শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম শুনতে শুনতে। খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিতে নিতে সেই বৃদ্ধ ব্রাহ্মণ ও ঋষি নিদাঘ আর তার স্ত্রীকে যা বলছেন তা বেশ রহস্যময় বলে মনে হচ্ছে না আপনাদের? আমি আরেকবার মনে করিয়ে দিই, এদের দুজনের প্রথম প্রশ্ন ছিল, আপনার খিদে মিটেছে তো? আপনি খেয়ে তৃপ্ত হয়েছেন তো? খুব সাধারণ প্রশ্ন। তার উত্তর কি দিলেন বৃদ্ধ ব্রাহ্মণ? যার ক্ষুধা তৃষ্ণার কোনো বোধই নেই তার আবার খিদে মেটার প্রশ্ন ওঠে কেমন করে? ভাবুন, খাবার জন্য এত বায়নাক্কা। না, খেয়েছেন অবশ্য খুবই কম, প্রায় মুখে ছুঁয়েছেন বলাটাই ঠিক, কিন্তু সেই ব্রাহ্মণ এমন একটা কথা বলছেন যেন তার খিদে তৃষ্ণার কোনো বোধই নেই। কেন নেই? আরে, দেহ সম্পর্কে কোনো বোধ থাকলে তবে তো খিদে তৃষ্ণার কথা। আমার দেহ সম্পর্কে কোনো বোধই নেই, শরীরের দিকে কোনো মনই নেই, আর তোমরা আমাকে জিজ্ঞেস করছো খেয়ে আমার তৃপ্তি হয়েছে কিনা। আচ্ছা, একটা কথা বলো, খাবার ব্যাপারটায় কোনো ভালো মন্দ বলে কিছু আছে কি? স্বামী স্ত্রী দুজনে অবাক হয়ে তাকিয়ে আছেন ব্রাহ্মণের দিকে। খাবারের ভালো মন্দ নেই, ভালো খেতে খারাপ খেতে বলে কিছু নেই। ব্রাহ্মণ বলে চলেছেন, খুব খিদের মুখে যে কোনো খাবার খেতেই খুব ভালো লাগে। লাগে তো? তা সেটা কি খাবারের গুণ না শরীরের অবস্থার জন্য? উল্টো দিকে আবার পেট ভরা থাকলে কোনো খাবারই খেতে ভালো লাগে না, সেটাও কি খাবারের দোষ না শরীরের অবস্থার জন্য? তোমরা অবশ্য জিজ্ঞেস করতে পারো আমি ভালো ভালো খাবারের কথা বললাম কেন। বললাম তোমাদের পরীক্ষা করবার জন্য। বুঝতে পারছেন তো? একেবারে স্পেল বাউন্ড যাকে বলে, অতিথি করে যাকে ঘরে এনেছেন তিনি যে এমন সব কথা বলবেন তা তো এরা ভাবতেও পারেননি। তবে এখানেই শেষ নয়। ব্রাহ্মণ বলছেন, এইবার তোমার প্রশ্ন, আমার বাড়ি কোথায়, তাই তো? এরা হতভম্ব গলায় বললেন, আগে বেশ, তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো। এই যে ঘরটা, এটা কার? তুমি বলবে তোমার, তোমাদের, কিন্তু সে কতদিনের জন্য? 2 দিন বাদে তো তোমরা মরে যাবে, তখন অন্য লোক এখানে বাস করবে, তখন তো এটা তার ঘর হয়ে যাবে। তাহলেই বলো, পৃথিবীতে আমার তোমার বলে কিছু আছে কি? আসলে কি জানো, আমরা ভেতরে ভেতরে সবাই এক, সবাই সেই পরম ঠাকুর বাসুদেবের অংশ। শুধু আমাদের সবাইকার চোখটা আলাদা, দৃষ্টিটা আলাদা।
তাই আমরা পরস্পরকে আলাদা আলাদা করে দেখি। কে তাই নয়? এমন সব কথা যিনি বলছেন তার পায়ে না পড়ে পারা যায়? নিদাঘ একেবারে সেই বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়লেন। ব্রাহ্মণ তখন দুকাত ধরে তাকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, আমাকে চিনতে পারলে না? অবশ্য চিনতে না পারারই কথা, ছদ্মবেশে এসেছি, আর এতদিন পরেও তো বটে। আমি তোমার গুরু রিভু, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। কি ভাবছেন গল্প শেষ? না, এই গল্প আরো খানিকটা আছে, কিন্তু আজকে নেই। আজকে আর এই গল্প বলবো না, পুরাণ চিরন্তন শেষ করছি। আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এরপর প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দের কথা বলবার জন্য ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমারে এই পর্যায়ে। আমি আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলছিলাম, দেখুন স্মার্টনেসের কিরকম দরকার হয় কখনো কখনো। এই যদি বোন কিছুতেই তো স্বামীজির সঙ্গে মন খুলে আলাপ করে উঠতে পারছিল না, অথচ মনে মনে খুব ইচ্ছে, তো তাদের হবু বর বলুন বা জোসেফিনের হবু জামাইবাবু বলুন, স্বামীজিকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে সে আড়ষ্টতা ভেঙে দিলেন। এই না হলে জামাইবাবু বলুন। শুধু তাই না, এই যে হবু জামাইবাবু, এবার থেকে তার নামেই তাকে ডাকবো, মিস্টার লেগেট। মিস্টার লেগেট বললেন, আপনি কটা দিন আমার বাড়িতে কাটিয়ে যান না। আর স্বামীজিরও খুব ভালো লেগেছিল তাকে নিশ্চয়। তিনি তার সঙ্গে তার বাড়ি, সে দারুণ জায়গায়, ক্যাটস্কিল বলে একটা পাহাড়ের কাছে, রিজলি ম্যানর বলে একটা জায়গা, সেখানে কটা দিন থাকলেন। দুই বোনের নিউ ইয়র্কের বাড়িতেও কটা দিন ছিলেন। বলবো, আরো কথা বলবো স্বামীজির সম্পর্কে, এই জোসেফিনের কথার সূত্র ধরে, কিন্তু একটু গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত শুনছেন প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ। এই আমরা বলি স্বামীজির মন সবসময় দেশের মানুষের জন্য কাঁদত, তার একটা উদাহরণ দেবো এখন। না, দেশের মানুষ বলতে কাদের কথা বলতে চাইছি তা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বড় বড় রাজারাজরা অনেক টাকা পয়সা নিয়ে যারা সুখে স্বচ্ছন্দে থাকে, তাদের নিয়ে স্বামীজির তেমন কোনো মাথা ব্যথা ছিল না। না, তারাও নিশ্চয়ই দেশের অংশ, কিন্তু দেশের আসল মুখ বলতে তিনি বুঝতেন দরিদ্র ভারতবাসী, অসহায় ভারতবাসী, মূর্খ ভারতবাসী, এদের, তারাই আসল দেশ, তারাই আসল মানুষ। যখন নিজে গোটা দেশ ঘুরে ঘুরে বেরিয়েছেন, তখন স্বামীজি নিজের চোখে সেই সমস্ত মানুষকে দেখেছেন, তাদের সঙ্গে মিশেছেন, এক কলকেতে হুঁকো খেয়েছেন। এবারে তবে আমেরিকার গল্পটা বলি। নিউ ইয়র্কে একদিন স্বামীজি ঘরে ফিরলেন খুব গম্ভীর। তো তাকে জিজ্ঞেস করতে বললেন, আজ আমি এমন একটা দৃশ্য দেখলাম যা আমেরিকা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যাবে না। কি সে দৃশ্য? আমি বাসে করে যাচ্ছিলাম, দেখলাম একটাই সিটে একজন আমেরিকান ভদ্রমহিলা বসে আছেন, আর তার ঠিক পাশে কাপড়ের পোঁটলা নিয়ে একটু জড়সড় হয়ে বসে আছেন একজন নিগ্র ধোপানি। আচ্ছা, স্বামীজির কি মনে পড়ে যাচ্ছিল নিজের দেশের কথা? একজন উচ্চবর্ণের মহিলা কি সেখানে কখনোই একজন তথাকথিত নিচু জাতের, তথাকথিত নিচু বৃত্তির মানুষকে তার পাশে বসতে দেবেন? আপনারা বলতে পারেন আজকে হয়তো সেই বাধাটা উঠে গেছে, বাসে ট্রেনে আজকে হয়তো যে কেউ যে কারুর পাশে বসতে পারে। কিন্তু আমি আপনাদের বলি, শুনুন। এই সেদিন খবর পেলাম একজন মহিলা, তিনি লোকের বাড়িতে কাজ করে করে কিছু টাকা জমিয়েছিলেন, তাই দিয়ে একটা সস্তার ফ্ল্যাট কিনেছিলেন। সেই ফ্ল্যাটের অন্য বাসিন্দারা আপত্তি করলেন, বাড়ি বাড়ি ঘুরে কাজ করে খায় এমন মহিলার সঙ্গে তারা এক বাড়িতে থাকবেন না।
মহিলাকে টাকা ফেরত নিয়ে ফ্ল্যাট ছেড়ে দিতে হলো। এ তো আছে, আমাদের দেশে তো আছে এখনো পর্যন্ত। সেই যে রবীন্দ্রনাথের কবিতা, হিমোর দুর্ভাগা দেশ, যাহাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। সেই কথাগুলো খুব মনে পড়ে যায় না? যাকে মিস্টার লেগেটের সঙ্গে স্বামীজির একটা ভারী চমৎকার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর কি একটা জাদু ছিল স্বামীজির মধ্যে। মিস্টার লেগেটের যিনি পিয়ন, তিনি স্বামীজিকে বলতেন আমার রাজা। রাজা কি, উনি তো একজন ভারতীয় সাধু। সে মাথা নেড়ে বলবে না, উনি আমার রাজা। এই নিয়ে আরো কথা বলবো, কিন্তু আজকে আর হবে না, আজকে নয়। আগামীকাল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে প্রণমী তোমার এ পর্যায়ে এই নিয়ে আরো দুটো চারটে কথা বলবার আছে আমার। এখন গান, গানের পর হে মহাজীবন। ফিরে এলাম গানের পর। হে মহাজীবন। গতদিনে দুজনের কথা বলেছিলাম, দুই ভাই মহারাষ্ট্রের, তাদের নাম বলবো আজকে। সেটা হলো 19 শতকের শেষ দিকের কথা, মানে ক্ষুদিরামের বোমা ছোঁড়ার বহুদিন আগের কথা। এই দুই ভাই অস্ত্র তুলে নিয়েছিলেন হাতে অত্যাচারী মিস্টার র্যান্ডকে হত্যা করবার জন্য। সফল হয়েছিলেন, ফাঁসিতে ঝুলতে হয়েছিল তাদের। তাদের রক্তে ভিজেছে এই মাটি, এই পুণ্য মাটি। আমরা কি তাদের মনে রেখেছি আমাদের স্মৃতিতে, আমাদের জীবনযাপনে? তারা চাপেকার ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। দামোদর হরি চাপেকার, তার জন্ম হয়েছিল 25শে জুন 1869 খ্রিস্টাব্দে, প্রয়াত হন 18ই এপ্রিল 1898 খ্রিস্টাব্দে। আর ছোট ভাইয়ের নাম হচ্ছে বালকৃষ্ণ হরি চাপেকার, তার জন্ম হয়েছিল 1873 খ্রিস্টাব্দে, প্রয়াত হন 12ই মে 1899 খ্রিস্টাব্দে। দুজনেরই ফাঁসি হয়েছিল। এবারে নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। একটু গান শুনে নি। জীবন দ্বিতীয় পর্ব, অর্থাৎ যেখানে নতুন একটি কাহিনী বলবো আপনাদের, নতুন একজন মহাজীবনের কথা বলবো আপনাদের। কার কথা সেটা জানতে পারবেন আগামীকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। আচ্ছা, একটি জীবন বলে একটা ছবি হয়েছিল রাজা মিত্রের পরিচালনায়, আপনারা দেখেছেন? সৌমিত্র চট্টোপাধ্যায় অবিস্মরণীয় অভিনয় করেছিলেন। বুদ্ধদেব বসুর লেখা বড় গল্প অবলম্বনে ছবিটা তৈরি, আর বুদ্ধদেব বসু গল্পটা লিখেছিলেন একজন সত্যিকারের মানুষকে নিয়ে। সেই মানুষটি আমাদের আজকের মহাজীবন। রবীন্দ্রনাথ তার সহায় ছিলেন, এবং আমি বলবো জীবনের অন্তত দুটি গুরুত্বপূর্ণ ঘটনায় রবীন্দ্রনাথের প্রত্যক্ষ হাত ছিল। এমনিতে গরিব ঘরের ছেলে, স্টুডেন্টস ফান্ডের টাকায় লেখাপড়া করতেন। বিএ থার্ড ইয়ারে যখন পড়েন, সেই ফান্ডের টাকা বন্ধ হয়ে গেল। কলেজে পড়াশোনার সেখানেই শেষ। কিন্তু অঞ্জন দত্তের একটা গান আছে না, শেষ বলে কিছু নেই। কিছুদিন নিজের গ্রামের স্কুলে পড়ালেন, তারপর এখানে ওখানে পড়ান। তাতে তো সংসার চলে না। তখনকার দিনে মাস্টারমশাইদের মাইনে কতই বা ছিল। এক দাদা ব্যবস্থা করে দিলেন, বাংলাদেশের প্রতিশরে ঠাকুরদের জমিদারি আছে, সেখানে কাছারিতে কাজ পেলেন, সুপারিনটেন্ডেন্ট। জীবনের মোড় ঘুরল এই প্রতিশরে। ঠাকুরবাড়ির জমিদার তিনি কাছারি পরিদর্শনে এলেন। তার সঙ্গে আলাপ হল এই বাবুটির। আরে, সংস্কৃত ভাষায় এত গভীর জ্ঞান আপনার,
আপনি জমিদারের কাছারিতে সুপারিনটেন্ডেন্টগিরি করছেন? না 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 না, এইভাবে অপচয় হতে দিতে আমি পারি না। আপনি চলে আসুন শান্তিনিকেতনে, ছেলেদের সংস্কৃত পড়াবেন। বুঝতেই পারছেন, ঠাকুর বাড়ির সেই জমিদারটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাস, জীবনের মোড় ঘুরে গেল। যা ভালোবাসেন তাকেই আঁকড়ে ধরে জীবনের পথে চলা। রবীন্দ্রনাথ তাকে বললেন যে বাংলা ভাষায় একটা ভালো অভিধান নেই, আপনি একটা ভালো অভিধান রচনা করুন তো পণ্ডিত মশাই। কাজ শুরু করলেন। শব্দ শব্দ, কত শব্দ বাংলায়, কত কত ভাষা থেকে কত শব্দ দিব্যি বাংলার সঙ্গে মিশে গেছে। এক একটা শব্দের কত রকমের সব মানে, কত নতুন নতুন শব্দ ঢুকে পড়ছে। নেশা ধরে গেল। কাজ শুরু করেছিলেন 1905 খ্রিস্টাব্দ নাগাদ, 38 বছর বয়সে। সে কাজ শেষ হলো 40 বছর পরে, তখন তিনি 78 বছরের বৃদ্ধ। এইবার লেখা তো হলো, সে লেখা ছাপবে কে? রবীন্দ্রনাথ তো চলে গেছেন, বিশ্বভারতী তখন খুব দৈন্য দশা। এত বড় গ্রন্থ, কিন্তু না, গুরুদেবের ইচ্ছে ছিল এমন একটা মহৎ গ্রন্থ আমরা ছাপব। ছাপা হলো 5 খণ্ডে। আরো বই লিখেছেন, ছোটদের জন্যও লিখেছেন, কিন্তু সে সব কিছুকে ছাপিয়ে গেছে এই অভিধান, যা গড়ে উঠেছে নিরন্তর 40 বছর ধরে একটা আপাত নিরস শব্দ খোঁজার কাজে মগ্ন থাকার ফলে। শেষ হল হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। প্রথম চিঠি। বাইরে দূরে অনুষ্ঠান কিন্তু টুরিস্ট গাইডের অনুষ্ঠানের মতো হচ্ছে না। অনেকটা যেন দ্রষ্টব্য জায়গার ইতিহাস ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারি। আমি কিন্তু বাইরে দূরে অনুষ্ঠানের একনিষ্ঠ ভক্ত। আমার বেড়াতে যাবার ইচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে পূরণ হয়। ভালো থাকবেন দাদা। কিন্তু চিঠিটা কে লিখেছেন তার নাম দেননি তো। কার বাইরে দূরে অনুষ্ঠান এত ভালো লাগে, কার বেড়াতে যাবার ইচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে পূরণ হয় জানা হলো না। পরের চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, আজ 11 জুন 2021 বারুইপুর থেকে রঞ্জনবাবুর চিঠি প্রসঙ্গে আমার এই পত্র। আমরা সপরিবারে বর্ষাধিককাল আপনার শরণাগত অনুষ্ঠানের একনিষ্ঠ শ্রোতা। আগে একই সময় অন্য একটি চ্যানেলে ভক্তিমূলক অনুষ্ঠান শুনতাম, কিন্তু বাইরে দূরে পর্বের আকর্ষণে শরণাগতের ভক্ত হয়ে পড়ি। আমরা যারা বেড়াতে খুব ভালোবাসি সবাই 2 বছর ঘরবন্দি। আপনি আমাদের লকডাউন পর্বে সেই কষ্ট ভুলিয়ে রেখেছেন। বহু প্রবীণ মানুষ আছেন যারা বেড়াতে খুব ভালোবাসেন, কিন্তু শারীরিক ক্ষমতা নেই বেড়াতে যাওয়ার। তারা ঘরে বসে মানস ভ্রমণ করতে পারছেন আপনার বর্ণনায়। কারণ আপনি কোথায় কিভাবে যাব, যাত্রাপথের প্রাকৃতিক বিবরণ, এমনকি কতগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে যেতে হবে আর সেই স্থানের মাহাত্ম্য, কিংবদন্তি সবই ছবির মতো বুঝিয়ে দেন। ঠিক যেন আমাদের অভিভাবক। তুলনা নেই আপনার। এই 2 বছরে আপনি বাইরে দূরে পর্বে আমাদেরকে কত জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছেন, এমনকি বিদেশেও, যেখানে আমাদের অনেকেই হয়তো কোনোদিনই যেতে পারবো না। সম্প্রতি নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিয়ে গিয়েছেন ও সেই দেশের বিভিন্ন ধর্মীয় স্থান ও তাদের প্রাকৃতিক, ঐতিহাসিক ও আধ্যাত্মিক বিষয়ে আমাদের অবহিত করেছেন। তাই আজ বারুইপুর নিবাসী রঞ্জনবাবুর চিঠিতে বাইরে দূরে পর্ব বাদ দেওয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এত আকর্ষণীয় একটা পর্ব উনি বাদ দিতে বলছেন। এই প্রস্তাবে আমার মত নেই, সম্ভবত অনেক শ্রোতারই মত নেই। তিনি বলেছেন বাইরে দূরে পর্ব তুলে দিয়ে বিভিন্ন পর্যটকের কথা বলতে। সে তো হে মহাজীবন পর্বে বলাই যেতে পারে, কিন্তু বাইরে দূরে পর্বকে বাদ দিয়ে নয়। দুটো বিষয়কে এক হলো। বর্তমানে এই অনুষ্ঠানের সবথেকে জনপ্রিয় পর্ব দুটি হলো হে মহাজীবন ও বাইরে দূরে। শরণাগতের 4টি পর্বই খুব সুন্দরভাবে সাজানো এবং আপনার তথ্যপূর্ণ বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, সুচারু অভিনয় ও সর্বোপরি লাইভ অনুষ্ঠানে শ্রোতাদের মতামত গ্রহণ,
এই অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তাই বাইরে দূরে পর্ব বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে আমরা অনেকেই খুব আহত হব। তবে শুধু পাহাড় বা সমুদ্র তীরবর্তী তীর্থস্থান নয়, আমাদেরকে অরণ্যেও নিয়ে যেতে পারেন। এটাও প্রকৃতির অঙ্গ, আর প্রকৃতির মধ্যেই ঈশ্বর বিরাজমান। ধন্যবাদান্তে, শুভেচ্ছান্তে ও নমস্কারান্তে মুকুল কুমার বর্মন, মল্লিকপুর। হ্যাঁ, আসলে যেটা হয়েছে, রঞ্জনবাবু একটা ভাবনা থেকে এই কথাটা বলেছেন। আপনাদের মনে হয়েছে যে না, এই ভাবনাটা ঠিক নয়। না, বাইরে দূরে এক্ষুনি বন্ধ করবার কোনো পরিকল্পনা আমাদের নেই। চিঠির জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে চিঠিতে আপনারা বাইরে দূরেকে যেভাবে সমর্থন দিয়েছেন। না, রঞ্জনবাবু অন্যরকম ভেবেছেন, তার জন্য আর কোন রকম বিরূপতার প্রশ্ন নেই, কিন্তু আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি আজকের চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি সৌমিত্র বসু ফিরে আসছি নতুন জায়গার খবর নিয়ে। এইবার শুরু হবে কথা, বাইরে দূরের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গোমুখ দর্শন তো হলো, এবারে কি ফিরবেন না আর একটু এগিয়ে যাই তপবনের দিকে? হ্যাঁ, এই গঙ্গোত্রী গ্লেসিয়ার বা হিমবাহ হয়ে আরো খানিকটা এগিয়ে গেলে তপবন। এমন নাম কেন? তপবন মানে তো সবাই জানি, যে বনে মুনি ঋষিরা সবাই তপস্যা করতে আসেন। সত্যিই নাকি এখানে নানা গুহায় কুটিরে তপস্বীরা সাধনা করতে আসেন। ও যে শিবলিঙ্গ পাহাড়ের কথা বলছিলাম, সেই পাহাড়ের কোলের কাছে 14,640 ফুট উঁচুতে এই তপবন। রাস্তা খুব দুর্গম, কিন্তু শরণাগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখে নিচ্ছেন ঠিক আছে কিনা। সশরীরে যাওয়ার বেশ কষ্ট আছে। এটাকে বেস ক্যাম্প করে যারা পর্বতারোহী, মানে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ নিয়ে যারা পাহাড়ে ওঠেন, তারা শিবলিঙ্গ পাহাড় বা ভাগীরথী পাহাড়ে চড়েন। এখন একটু গান শুনে নিই, গানের পর তপবনের দিকে রওনা হব আমরা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। তপবন এলাকা কিন্তু বরফে ঢাকা নয়, সেই কথাই বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বরং বলা ভালো, ঘাস আছে এখানে। সত্যি কথা বলতে কি, এত উঁচুতে এমন ঘাসের প্রান্তর আমি যতটুকু জানি পৃথিবীর আর কোথাও নেই। তার সঙ্গে ছোট ছোট জলধারা বয়ে যাচ্ছে, প্রচুর গাছগাছালি, ফুল, দারুণ জায়গা। কিন্তু ছি 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 ছি, এসব কথা আগে থেকে আপনাদের বলে দিচ্ছি কেন? আরে আগে যাত্রা শুরু করি, তপবনে পৌঁছই, তারপরে তো একসঙ্গে দেখব কি আছে আর কি নেই। তা চলুন হাঁটা শুরু করা যাক। গোমুখ থেকে তপবন। পথে পড়বে নদী, পাহাড়ি নদী, জল বড় জোর হাঁটু পর্যন্ত। বর্ষাকালে কলকাতার রাস্তায় অমন জলে চলাফেরা করতে আমরা তো অভ্যস্ত। কিন্তু সেই কলকাতার জল কি হিমবাহ গলিয়ে নেমে আসে? নদী পেরোতে গেলে জুতো খুলেই তো সেখানে নামতে হবে। জুতো ভেজালে তো নিউমোনিয়া কেউ ঠেকাতে পারবে না। আর খালি পায়ে ওই জলে নামার সঙ্গে সঙ্গে মনে হবে আপনার পার আপনার সম্পত্তি নয়, তাকে কেউ কেটে নিয়ে চলে গেছে, কোনো সাড় পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে আছে পাথর, নানা আকারের ছোট বড় মাঝারি পাথর জলের তলায় ফাঁদ পেতে রেখেছে। টাল সামলানো খুব কঠিন। জলে বেশ খানিকটা স্রোতও আছে। নেহাত গাইড বাবু আছেন, নদীর এপারে ওপারে দড়ি বেঁধে ধরে ধরে পার করে দেবেন আপনাকে। তবে যাই বলুন, এইভাবে নদী পার হতে মজাও আছে, কিন্তু অফুরন্ত মজা। চলুন এবার। বিশ্বাস করবেন কি, আমরা এখন হাঁটছি গঙ্গোত্রী হিমবাহের ওপর দিয়ে। হ্যাঁ, বিশ্বাস করা মুশকিল, কারণ পায়ের নিচে তো আর বরফ নেই, মাটি আর পাথর। কিন্তু সাবধান, সেই মাটি পাথরের নিচেই কিন্তু ঘাপটি মেরে আছে বরফ। মাঝে মাঝে ফাটল আছে, একবার ভুল জায়গায় পা পড়ে গেলে সেই বরফ আপনাকে একদম গিলে নেবে। কাজেই শ্রী শ্রী গাইড শরণাং,
তিনি বলবেন এসে গেছে প্রায় তপবন। এই প্রায় শব্দটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এইবার আপনাকে 1 কিলোমিটারের মতো চড়াইয়ে উঠতে হবে, আর সে চড়াই একেবারে ঝুড়ো পাথরে ভর্তি, তার মানে অনবরত পা হড়কে হড়কে যাবে। সেই সব সামলে উঠে পড়লেন শেষ পর্যন্ত। অভিযান শেষ। এই হলো তপবন। এ দৃশ্যের বর্ণনা করি এমন সাধ্য আপনাদের সৌমিত্র বসুর নেই। আপনাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে বরফের পাহাড়, শিবলিঙ্গ পাহাড়, মেরু পাহাড়, ভাগীরথী পাহাড়, আর বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। মাথার উপরে ঝকঝক করছে নীল আকাশ। এরা সবাই তাকিয়ে আছে আপনার দিকে। ওই যে রবীন্দ্রনাথের গান আছে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। শেষ হলো আজকে শরণাগত। এইবারে আপনাদের বলি আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG বলতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। আর একটা ঘোষণা, রবিবারের শরণাগত, যেটা গত 2 সপ্তাহ ধরে আপনাদের পাঠানো অলৌকিক গল্প নিয়ে তৈরি হচ্ছিল, এবারে আপনারা পাঠাবেন আমার বাবা এই নামে কোনো একটি লেখা, 200